বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আজ আমি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি নিপ সিলেবাসের ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স এবং জেনারেলের সাজেশান 2024 সালের জন্য। বন্ধুরা, তোমরা সবাই জানো 2020 সালে নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি তোমরা বলতে পারো, সেটা অ্যাপ্লিকেবল হয়েছিল এবং সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে 2024 সাল থেকে অল ওভার ইন্ডিয়া। এবং ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ইউনিভার্সিটি এই এনইপি মোডে বা এনইপি যে সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে কিন্তু এখন এক্সাম কন্ডাক্ট করবে। তো তার জন্য আমাদের যে সিবিসিএস সিস্টেমটা ছিল সেই সিস্টেমটার একটু মডিফিকেশান করা হয়েছে এবং নতুন করে কিন্তু কিছু মডিফিকেশান বা রেকটিফিকেশান করার পর সেই সিলেবাসটা নতুন করে কন্ডাক্ট করা হয়েছে। তো এখন এনইপি সিলেবাস আগে আমাদের 1986-এর যে এনইপি ছিল সেই অনুসারে হতো। তো এখন কিন্তু আমাদের 2020 সালের যে এনইপি সেই অ্যাজ পার 2020 এনইপি কিন্তু আমাদের যাবতীয় পঠন চলবে। তো দেখো, তোমরা সবাই জানো যে আমাদের ফার্স্ট সেমিস্টার অনার্স এবং জেনারেল কিন্তু সেম সিলেবাস। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেসপেক্টে ভিডিওটা বা এই যে সাজেশানটা তৈরি করেছি, কিন্তু এই সাজেশানটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলি আছে যেখানে ফার্স্ট পেপারটা ফিজিক্যাল জিওগ্রাফি, তো ক্যালকাটা ইউনিভার্সিটিও ফিজিক্যাল জিওগ্রাফি, তো আমরা সবাই ক্যালকাটা বা তার অ্যাসোসিয়েটেড যে সমস্ত অন্য ইউনিভার্সিটি আছে সেখানেও কিন্তু একই রকমভাবে ফিজিক্যাল জিওগ্রাফি যেখানে আছে সেখানে কিন্তু সেই স্টুডেন্টরা কিন্তু এই সাজেশানটা অবশ্যই ফলো করতে পারো। তোমরা কিন্তু খুব লাভবান হবে এই সাজেশানটা দেখলে। কারণ দেখো, তোমাদের এনইপি সিলেবাসে তোমরা ফার্স্ট ব্যাচ, তো তোমাদের কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই। তোমরা কোশ্চেন প্যাটার্ন কী হবে সেই নিয়েও অনেক ইউনিভার্সিটির মধ্যে এখনও ধোঁয়াশা আছে, এখনও ঠিকঠাকভাবে জানা যায়নি যে কোশ্চেন স্ট্রাকচার কী হবে, কোশ্চেন প্যাটার্ন কী হবে। তো সেই ক্ষেত্রে আমি একটা ওভারঅল গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করবো এবং কোশ্চেন ফ্রেমিং কী টাইপের কোশ্চেন হবে, কোন সেগমেন্ট থেকে কোশ্চেন হতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওটিতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, এটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি। তো শুরু করা যাক। আমরা এবার চলে আসি কোশ্চেন প্যাটার্ন। দেখো, প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু কোশ্চেন প্যাটার্ন মোরলেস অলমোস্ট সেম থাকবে। তো আমি এই ভিডিওটি কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেসপেক্টে তৈরি করেছি। তো সেখানে আমি আজকের দিনে অর্থাৎ 4 মার্চ 2024 এই দিনে কিন্তু আমার কাছে যা খবর আছে সেই খবর অনুসারে কিন্তু সূত্র মারফত আমি যেটা জানতে পেরেছি যে 10 মার্কসের সর্বোচ্চ কোশ্চেন থাকবে, যে 2টো কোশ্চেন থাকবে 20 মার্কস হবে, 5 মার্কসের 4টে কোশ্চেন থাকবে 20 মার্কস, আর 2 মার্কসের 5টা কোশ্চেন থাকবে, টোটাল 10 মার্কস। তো টোটাল ওভারঅল যে আমাদের কোশ্চেন থাকবে সেটা 50 মার্কসের 2 ঘন্টার পরীক্ষা হবে, যেটা আর কি আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যে সমস্ত প্র্যাকটিক্যাল ছাড়া যে পেপারগুলো ছিল সেই পেপারগুলো যে পরীক্ষা তো 50 মার্কসের, সেই কোশ্চেন প্যাটার্নটা হয়তো মোস্ট প্রবাবলি ফলো করা হচ্ছে আমাদের এনইপি সিলেবাসে। তো আমার কাছে এরকম খবরও আছে যে কিছু ইউনিভার্সিটিতে কিন্তু 15 মার্কসের কিন্তু কোশ্চেন থাকছে। তো সেটা তোমরা একটু দেখে নেবে। দেখো, 15 আর 10 মার্কসের কিন্তু খুব একটা হেরফের হবে না। তো 5 আর 2 মার্কস থাকছে, এটা সব ইউনিভার্সিটিতেই থাকবে। তো 10 মার্কসটা কোনো ইউনিভার্সিটি 15 করছে, কোনো ইউনিভার্সিটিতে আবার 10 থাকছে। তো এটা একটু কিন্তু চেঞ্জেস হচ্ছে। তো আমরা সরাসরি এখন সাজেশানগুলিতে চলে যাই। তোমরা কোশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এটা কিন্তু তোমরা কিন্তু এনইপি সিলেবাসের ফার্স্ট ব্যাচ। তো তোমাদের কিন্তু কোনো গাইডলাইন তেমনভাবে নেই। তো কোন সেগমেন্ট থেকে কী কোশ্চেন আসবে সেটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা, দেখো, প্রথমে আমি এখানে 10 বা 5 মার্কসের কিছু কোশ্চেনকে হাইলাইট করেছি। এখানে দেখো যে হাইলাইটেড কোশ্চেনগুলো আছে, অর্থাৎ ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে, সেইগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। তো সেগুলো তোমরা একটু ভালো করে দেখতে পারো। দেখো, 10 বা 5 মার্কসের ক্যাটাগরিতে আমি প্রথমে যেটা রেখেছি, কোশ্চেন নম্বর 1, এলুসিডেট দ্য কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ আর্থস ইন্টেরিয়ার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন সম্পর্কে আলোচনা করতে হবে। অবশ্যই কিন্তু এখানে ডায়াগ্রাম বা ছবি কিন্তু দিতে হবে, তোমরা এটা কিন্তু দিতে ভুলবে না। আচ্ছা, কোশ্চেন নম্বর 2, ডিসকাস ইন ব্রিফ দ্য টিপিক্যাল ল্যান্ডফর্মস ডেভেলপড অন ব্যাসাল্টিক অ্যান্ড গ্রানাইটিক টেরেন। অর্থাৎ ব্যাসাল্ট যুক্ত অঞ্চল এবং গ্রানাইট যুক্ত অঞ্চলে কী ধরনের ভূমিরূপ গড়ে ওঠে সেই সমস্ত ভূমিরূপ নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। চলে যায় কোশ্চেন নম্বর 3, ক্রিটিক্যালি ডিসক্রাইব দ্য রোল অফ এন্ডোজেনেটিক অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস ইন ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট। তোমরা জানো বন্ধুরা,
এন্ডোজেনেটিক অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং এক্সোজেনেটিক অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া কিন্তু ভূমিরূপের বিবর্তনে ব্যাপক প্রভাব ফেলে। তো সেই প্রভাবগুলো কিন্তু ব্রিফলি একটু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 4, ব্রিফলি ডেসক্রাইব দ্য এরোশনাল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম প্রডিউসড বাই ফ্লুভিয়াল অ্যাকশন /রিভার, অর্থাৎ নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে ব্রিফলি আলোচনা করতে হবে। দেখো এটা কিন্তু দুটো একসাথে আসবে না, আমি এখানে দুটো তোমাদেরকে দিয়েছি, আমি এরোশন ডিপোজিশন দুটোই দিয়েছি, তোমাদের কিন্তু যে কোনো একটা আসবে। তো এরোশন বা ডিপোজিশন যে কোনো একটা দুটো করে ফেলবে, যে কোনো একটা কিন্তু 10 মার্কসের আসতে পারে। আচ্ছা, তারপরে দেখো কোশ্চেন নম্বর 5-এ কিছু ডিফারেন্সিয়েশন বা ডিস্টিংগুইশন আছে, অর্থাৎ পার্থক্য করতে হবে। তো প্রথম যে পার্থক্যটা আছে হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য। নেক্সট, প্রাইমারি সিসমিক ওয়েভ অ্যান্ড সেকেন্ডারি সিসমিক ওয়েভ অ্যান্ড সারফেস সিসমিক ওয়েভ, অর্থাৎ পি তরঙ্গ, এস তরঙ্গ এবং সারফেস ওয়েভ যেটা অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গ, সেই তরঙ্গগুলোর মধ্যে একটু পার্থক্য। এখানে পি আর এস তরঙ্গের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই পার্থক্যগুলোর মধ্যে। চলে যায় নেক্সট, বায়োমাস পিরামিড অ্যান্ড এনার্জি পিরামিড, অর্থাৎ বায়োমাস অর্থাৎ জীবভর পিরামিড এবং এনার্জি পিরামিড অর্থাৎ শক্তি পিরামিডের মধ্যে পার্থক্য, সেটা করে ফেলবে। আচ্ছা, নেক্সট চলে যাই ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব, অর্থাৎ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের পার্থক্য, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট চলে যায় এন্ডোজেনেটিক ফোর্সেস অ্যান্ড এক্সোজেনেটিক ফোর্সেস, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। নেক্সট, এপিরিজনিক মুভমেন্ট অ্যান্ড ওরোগ্রাফিক মুভমেন্ট, অর্থাৎ বহির্ভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের পার্থক্য। নেক্সট, অ্যালুভিয়াল ফ্যান অ্যান্ড ডেল্টা, অর্থাৎ আমাদের অ্যালুভিয়াল ফ্যান অর্থাৎ আমাদের যেটাকে আমরা অ্যালুভিয়াল ফ্যান বলা হয়, অর্থাৎ পলল বেজনী বলা হয়, সেই পলল বেজনী এবং ডেল্টা অর্থাৎ বদ্বীপ। নেক্সট, গর্জ অ্যান্ড ক্যানিয়ন, অর্থাৎ গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য। নেক্সট, স্লো মুভমেন্ট অ্যান্ড সাডেন মুভমেন্ট, বন্ধুরা তোমরা জানো অন্তর্জাত যে প্রক্রিয়াগুলো হয় সেটা খুব ধীরে ধীরে হতে পারে বা খুব হঠাৎ হতে পারে, তো সেই দুটো প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা লিখতে হবে। নেক্সট, ডেগ্রাডেশন অ্যান্ড অ্যাগ্রাডেশন, অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয়, অর্থাৎ অবরোহণ আরোহণ, এটাও বলতে পারো, সেই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য হতে পারে। নেক্সট, এলুভিয়েশন অ্যান্ড ইলুভিয়েশন, অর্থাৎ এলুভিয়েশন একটা পদ্ধতি যার ফলে বিভিন্ন আমাদের ইনগ্রিডিয়েন্ট যেগুলো সয়েলের মধ্যে থাকে সেগুলো কিন্তু ধুয়ে এ স্তর থেকে বি স্তরে চলে আসে, আর সেটাকে এলুভিয়েশন বলে। আর ইলুভিয়েশন অর্থাৎ যেগুলো জমা হয় বি স্তরে সেটা কিন্তু ইলুভিয়েশন বলে। তো এই দুটোর পার্থক্য করে ফেলবে। নেক্সট, সয়েল হরাইজন অ্যান্ড সয়েল প্রোফাইল, অর্থাৎ মৃত্তিকা স্তর এবং মৃত্তিকা পরিলেখ। তোমরা জানো বন্ধুরা ভিবি ডকুচেভ সর্বপ্রথম সয়েল প্রোফাইলের একটা এক্সটেন্সিভ এক্সপ্লানেশন দিয়েছিলেন। তো সেই সয়েল হরাইজন যেটা 3D একটা ফেনোমেনা, সয়েল প্রোফাইল মানে 2D ফেনোমেনা, সেই সয়েল হরাইজন অর্থাৎ মৃত্তিকা স্তর এবং সয়েল প্রোফাইল অর্থাৎ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে একটু আলোচনা করতে হবে। নেক্সট, ইকোসিস্টেম অ্যান্ড ইকোলজি, অর্থাৎ বাস্তুতন্ত্র, যেটি আমাদের ট্রান্সলেট সর্বপ্রথম কথাটা বলেছিলেন, এবং ইকোলজি অর্থাৎ আন্দাজ ঠেকেল কিন্তু ইকোলজির কনসেপ্ট দিয়েছিলেন। তো এই দুটোর পার্থক্য কিন্তু দেখতে হবে। দেখো বন্ধুরা অনেকেই কিন্তু ইকোসিস্টেম ইকোলজিকে সিনোনিম অলমোস্ট সিনোনিম হিসেবে দেখে, কিন্তু মনে রাখবে ইকোলজি অর্থাৎ অর্থাৎ মানে তো কোনো একটা গ্রিক শব্দ আইকস থেকে ইকো এসছে, অর্থাৎ কোনো একটা এরিয়া, এবং লজি অর্থাৎ লজস থেকে লজি অর্থাৎ স্টাডি করা। ইকোলজি মানে কোনো একটা স্থানের বিভিন্ন বায়োটিক বা অ্যাবায়োটিক এলিমেন্ট বা সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা। আর ইকোসিস্টেম মানে একটা প্রণালী যার ফলে কোনো একটা স্থানে বিভিন্ন জীব নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে। তো এটা হচ্ছে আমাদের যে কোনো পার্থক্য তোমরা যখন লিখবে তোমরা কিন্তু কনসেপ্ট বা ধারণা অবশ্যই কিন্তু তোমরা প্রোভাইড করবে, নইলে কিন্তু ঠিকঠাক কিন্তু হবে না সেটা। ঠিক আছে, ধারণা ছাড়া কোনো পার্থক্য হয় না। আমরা ছোটো ছোটো পার্থক্য বানিয়ে ফেলি ঠিকই, কিন্তু ওখানে কিন্তু আমাদের কিন্তু অনেক সমস্যা। তোমাদের যদি ধারণাটাই ক্লিয়ার না থাকে তা তোমরা পার্থক্য কী করে করছো, এটা কিন্তু আমাদের পরীক্ষকের সর্বপ্রথম একটা কোয়েরি থাকে যে ধারণা বা ডেফিনেশন, এটা কিন্তু অবশ্যই প্রতিটা পার্থক্যে কিন্তু তোমাদেরকে দেওয়া উচিত। নেক্সট চলে যাই অট ইকোলজি অ্যান্ড সিন ইকোলজি। তোমরা বন্ধুরা জানো একটা জীব সম্পর্কে আলোচনাকে অট ইকোলজি বলে এবং অনেক জীব সম্প্রদায় আলোচনাকে বলা হয় সিন ইকোলজি। আচ্ছা, নেক্সট চলে যাই অটোট্রফ বা প্রডিউসার অ্যান্ড হেটেরোট্রফ বা কনজিউমার, অর্থাৎ স্বভোজী বা উৎপাদক এবং পরভোজী বা খাদক, এর মধ্যে পার্থক্য। আচ্ছা, নেক্সট চলে যাই এবার কোশ্চেন নাম্বার 6। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 6-এ চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 6-এ আছে এলাবোরেট দ্য কজেস, কনসিকুয়েন্সেস, ম্যানেজমেন্ট,
এফেক্টেড এরিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে অফ আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড, সাইক্লোন, ফ্লাড অ্যান্ড ড্রট। অর্থাৎ আমাদের এই সমস্ত যে হ্যাজার্ডগুলো আছে, ভূমিকম্প, ভূমিধস, ট্রপিক্যাল সাইক্লোন বা ঘূর্ণিঝড়, ফ্লাড, বন্যা, ড্রট অর্থাৎ খরা, এই সমস্ত হ্যাজার্ডগুলোর কারণ, কনসিকুয়েন্স অর্থাৎ প্রভাব, ম্যানেজমেন্ট কীভাবে এগুলোকে ম্যানেজ করা যেতে পারে, এবং এফেক্টেড এরিয়া অর্থাৎ ভারতের কোন কোন অঞ্চল এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মধ্যে বা বিভিন্ন হ্যাজার্ড প্রবণ এলাকার মধ্যে পড়ছে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে। নেক্সট চলে যাই কোশ্চেন নম্বর 7, ডিসকাস ইন ব্রিফ দ্য লেয়ারিং অ্যান্ড কম্পোজিশন অফ আর্থস অ্যাটমসফিয়ার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডল, পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে সেই বায়ুমণ্ডলের লেয়ারিং অর্থাৎ স্তরবিন্যাস করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়ে ফেলবে। এবং কম্পোজিশন বলতে তার উপাদান বা কম্পোজিশন মানে কিন্তু আমাদের লেয়ারিংটা বলা হয়। তো তোমরা কিন্তু লেয়ারিং অনেক রকমভাবে করা যায়, কম্পোনেন্টের বেসিসে, আয়োনাইজেশনের বেসিসে, কেমিক্যাল লেয়ারিং হতে পারে। তো তোমরা টেম্পারেচার যে লেয়ারিংটা, যেটা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এগুলো আছে, এগুলো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু এই টেম্পারেচারের বেসিসে যে ক্লাসিফিকেশনটা করা হয় সেটা। তো তোমরা অন্যগুলো এমনি যে 10 মার্কসের আছে এমনি বলতে পারো নাম লিখে, কিন্তু তোমরা কিন্তু এক্সপ্লানেশন করবে কিন্তু এগুলোই টেম্পারেচারের বেসিসে। নেক্সট চলে যাই কোশ্চেন নম্বর 8, ব্রিফলি ডিসকাস দ্য স্টেজেস অফ ইন্ডেক্স সাইকেল। তোমরা বন্ধুরা জানো জেট স্ট্রিমের যে জীবনচক্র সেটাকে ইন্ডেক্স সাইকেল বলা হয়, যেখানে হাই জোনাল ইন্ডেক্স অর্থাৎ স্টেজ 1 এবং স্টেজ 4 কিন্তু লো জোনাল ইন্ডেক্স থাকে। তো সেই ইন্ডেক্স সাইকেলটা একটু ডিসকাস করতে হবে, এটাও খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 9, ডিসকাস দ্য মডার্ন ট্রাইসেলুলার মডেল অফ দ্য অ্যাটমসফেরিক সার্কুলেশন। তোমরা জানো বন্ধুরা পলম্যান উনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু দ্রাঘিমা রেখা বরাবর বায়ুর যে প্রবাহ সেটি ইনভেন্ট করেছিলেন, এবং সেখানে হেডলি সেল, ফেরেল সেল এবং পোলার সেলের মাধ্যমে কিন্তু অ্যাটমসফেরিক সার্কুলেশনের কথা উনি বলেছেন। তো সেটা একটু আলোচনা করতে হবে। নেক্সট চলে যায় কোশ্চেন নম্বর 10, ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রেসার বেল্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ প্ল্যানেটারি উইন্ড। অর্থাৎ পৃথিবীতে যে বিভিন্ন বায়ু চাপ বলয় আছে সেই বায়ু চাপ বলয়গুলো সম্পর্কে আলোচনা করতে হবে, এবং এই বায়ুচাপ বলয়ের সাথে সাথে যে প্ল্যানেটারি উইন্ড অর্থাৎ নিয়ত বায়ুপ্রবাহ প্রবাহিত হয় বিভিন্ন বায়ুচাপ বলয়ের মধ্যে। তোমরা জানো বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তো সেই উচ্চচাপ থেকে নিম্নচাপের বায়ুর দিকে অর্থাৎ বিভিন্ন উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বায়ু বলয়ের দিকে কীভাবে নিয়ত বায়ু সার্বজনীন প্রবাহিত হচ্ছে তার একটা রিলেশনশিপ তোমরা উইথ ডায়াগ্রাম কিন্তু প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলে যায় কোশ্চেন নম্বর 11, অ্যাসেস দ্য রোল অফ ক্লাইমেট, অর্গানিজম, প্যারেন্ট রক, রিলিফ অ্যান্ড টাইম ইন দ্য ফর্মেশন অফ সয়েল। অর্থাৎ মাটি সৃষ্টি বা মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, জীবজগৎ, জনকশিলা, আমাদের ভূপ্রকৃতি এবং সময়ের ভূমিকা আলোচনা করতে হবে। এখানে কিন্তু জলবায়ু এবং জনকশিলা এই দুটোর রোল সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা একটু নোট ডাউন করতে পারো। জলবায়ু এবং জনকশিলা এই দুটোর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট চলে যায় কোশ্চেন নম্বর 12, হাউ জেট স্ট্রিম এফেক্টস ইন্ডিয়ান মনসুন। অর্থাৎ জেট বায়ু, যেখানে আমাদের সাব টপিক্যাল যে স্ট্রিম এবং আমাদের টপিক্যাল ইস্টার্লি যে স্ট্রিম, যে দুটো জেট বায়ু ইন্ডিয়ান মনসুনকে এফেক্ট কিন্তু করছে। অর্থাৎ হাউ জেট স্ট্রিম এফেক্ট ইন্ডিয়ান মনসুন। অর্থাৎ আমাদের একটা সাব টপিক্যাল যে স্ট্রিম যেমন আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে ওখান থেকে তিব্বত থেকে ফিরিয়ে পাঠিয়ে দেয় আমাদের, আবার এদিকে দক্ষিণ মুখে পাঠিয়ে দেয়, আবার সেই একই রকমভাবে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কিন্তু ইস্টার্লি যে স্ট্রিম কিন্তু টপিক্যাল ইস্টার্লি যে স্ট্রিম কিন্তু আমাদের ইন্ডিয়াতে ঢুকতে সাহায্য করে। তো সেটা একটু ডিসক্রাইব করবে উইথ ডায়াগ্রাম। নেক্সট চলে যায় কোশ্চেন নম্বর 13, রাইট এ শর্ট নোট অন ফরমেশন অ্যান্ড স্ট্রাকচার অফ আইডিয়াল সয়েল প্রোফাইল। অর্থাৎ আদর্শ মৃত্তিকা পরিলেখ, যেটা ভিভি ডগুচেভ এক্সপ্লেন করেছিলেন, যেখানে ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর এবং ডি স্তর, এই কটা স্তর কিন্তু থাকছে, 5টা স্তর। তো সেই আদর্শ মৃত্তিকা পরিলেখের স্ট্রাকচার বা ফরমেশন কেমন হবে সেটা একটু আলোচনা করবে। যেখানে পটজল এবং ল্যাটারাইট সয়েলটা কিন্তু একটু দেখে ফেলবে। এই দুটোর পটজল তোমরা জানো পটজল মাটিতে আদর্শ পরিলেখ গড়ে ওঠে, যেটা সরলবর্গীয় অরণ্য অঞ্চলে সৃষ্টি হয়। পটজল একটা আম্লিক ধরনের মাটি, হ্যাঁ, স্পোরোজল গোত্রের, যেটা আমাদের ইউএসডিএ ক্লাসিফিকেশনের। তো সেটা একটু পড়বে এবং তার সাথে ল্যাটারাইটটাও একটু দেখে রাখবে, ল্যাটারাইটের ফরমেশনটা। নেক্সট কোশ্চেন নম্বর 14, ব্রিফলি এলাবোরেট দ্য প্রসেস অফ প্ল্যান্ট সাকসেশন। অর্থাৎ উদ্ভিদের যে উত্তরণ, অর্থাৎ একটা রুরাল স্পিসিস থেকে ক্লাইম্যাক্স ভেজিটেশন কীভাবে সৃষ্টি হয়। তো 7 থেকে 8টি স্টেজের মাধ্যমে কিন্তু এই সাকসেশন পদ্ধতিতে বা উত্তরণটা ঘটে। অর্থাৎ ছোট একটা জমি আছে, যে জমিতে কোনো কিছুই নেই, তো সেখানে আস্তে আস্তে বিভিন্ন আগাছা জাতীয় উদ্ভিদ জন্মে এবং সে কিন্তু বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। কী পদ্ধতিতে পৌঁছায় সেটাকে বলা হয় সাকসেশন, এবং প্রতিটা যে স্টেজকে বলে সেরে বলা হয়। তো সেই সাকসেশনটা কিন্তু প্রসেসটা তোমাদেরকে একটু উইথ ডায়াগ্রাম তোমরা করে ফেলবে।
নেক্সট চলে যাই কোশ্চেন নম্বর 15। দেখো 15-এ আছে ব্রিফলি মেনশন দ্য কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের গঠন বা উপাদান যেগুলি, সেই উপাদান সম্পর্কে একটু আলোচনা করতে হবে। বিভিন্ন অ্যাবায়োটিক, বায়োটিক, ফিজিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটু আলোচনা করবে। নেক্সট কোশ্চেন নম্বর 16, ডিসক্রাইব দ্য প্রসেস অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রে যে শক্তি প্রবাহের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে তোমাকে লিখতে হবে। তোমরা জানো 3টে পদ্ধতিতে শক্তি প্রবাহ হয়, এবং এখানে কিন্তু আমাদের লিন্ডেম্যানের 10% ফ্লো, অর্থাৎ 10% সূত্র, সেটাও মেনশন করবে। সেই জন্য কিন্তু আমি সেটি আর তোমাদেরকে 2 মার্কসের মধ্যে দেওয়া হয়নি, তোমরা যেহেতু এখানে এটা আলোচনা করে ফেলছো বলে। নেক্সট কোশ্চেন নম্বর 17, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন, ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স, প্ল্যান্ট কমিউনিটি, অ্যানিমাল কমিউনিটি, রিসেন্ট প্রবলেম চেঞ্জ অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট, তৈগা, সাভানা, ডেজার্ট, তুন্দ্রা অ্যান্ড টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম, অর্থাৎ এই সমস্ত বায়োমগুলো আছে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, তৈগা বায়োম, সাভানা বায়োম মানে হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি, যেটা ডেজার্ট মরুভূমি 2 ধরনের হয়, উষ্ণ এবং শীতল দুটোই তোমরা করে ফেলবে, তুন্দ্রা বায়োম এবং টেম্পারেট গ্রাসল্যান্ড, অর্থাৎ আমাদের তৃণভূমি, যেটা আমাদের নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম। এই বায়োমগুলোতে লোকেশন কী আছে, অর্থাৎ জিওগ্রাফিক্যালি কোথায় অবস্থিত, ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স জলবায়ুগত বৈশিষ্ট্য কী উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায় দেখা যায় বায়োমে, এবং কী কী সমস্যা আছে বা বর্তমান সময়ে কী কী চেঞ্জেস হচ্ছে এই বায়োমগুলোতে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 18, ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন অন সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের উপরে ট্রপিক্যাল সাইক্লোনের বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কী প্রভাব দেখা যায় সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 19, অ্যাকাউন্ট ফর দ্য ফর্মেশন অফ ওজোন হোল ওভার আন্টার্কটিকা অ্যান্ড সাজেস্ট মেজার্স টু মিনিমাইজ ইট, অর্থাৎ আন্টার্কটিকায় কীভাবে ওজোন গহ্বর সৃষ্টি হয়। তোমরা জানো বন্ধুরা যে বসন্তকালের শুরুতে কিন্তু ওজোন হোলটা ব্যাপকভাবে সৃষ্টি হয় এবং তখন কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসান ইউনিটের কম চলে আসে। তো সেটা কী পদ্ধতিতে সৃষ্টি হয়, কীভাবে পিএসসি ক্লাউড সৃষ্টি হচ্ছে আন্টার্কটিকাতে, স্ট্র্যাটোস্ফিয়ারে, সেটা তোমরা দেখবে, ওটা করে ফেলবে। এবং এটাকে কমানোর জন্য আমাদের কী মেজার্স বা কী আমাদের পদ্ধতি গ্রহণ করা উচিত, কী আমাদেরকে ভাবা উচিত এই ওজোন হোল ফর্মেশনটা আটকানোর জন্য, সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। কোশ্চেন নম্বর 20, এক্সপ্লেন হাউ টর অর বনহার্ড ইজ ফর্মড ইন গ্রানাইটিক রিজিয়ন, অর্থাৎ তর এবং বনহার্ড কীভাবে গ্রানাইটিক অঞ্চলে সৃষ্টি হয়। সেখানে টরটা কিন্তু বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট, বনহার্ডটা অতটা ইম্পর্টেন্ট না, তাও দিয়েছি আমি। টর কিন্তু গ্রানাইট অঞ্চলে টর কীভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 21, ব্রিফলি ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস কন্ট্রোলস ল্যান্ডস্লাইড, অর্থাৎ ভূমিধসে কী কারণের জন্য ভূমিধস হচ্ছে, সেই কারণগুলো কিন্তু একটু আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 22, ডিসক্রাইব দ্য সুইটেবল কন্ডিশন অফ ডেল্টা ফর্মেশন, অর্থাৎ বদ্বীপ গঠনের যে বিভিন্ন প্রয়োজনীয় শর্তগুলো বা প্রয়োজনীয় কন্ডিশন, পরিবেশ কী হওয়া উচিত, সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট চলে যায় 2 মার্কসের কোশ্চেনে। তো বন্ধুরা 2 মার্কসের কোশ্চেনে আমি প্রথমে কিছু ডেফিনেশন দিয়েছি, এই ডেফিনেশনগুলো কিন্তু যারা জেনারেল কোর্সে আছো তারা সবগুলো না পড়লেও কিছু কিছু দেখে রেখো। এবং বেশি তোমরা যে অনেক একটা ডেফিনেশন অনেকগুলি আছে বলে তোমরা ভয় পাচ্ছ, কোনো ভয় পাওয়ার দরকার নেই। তোমরা বেশিরভাগই ডেফিনেশনগুলো কিন্তু বড় কোশ্চেনের মধ্যেই পড়ে ফেলছো। আমি জাস্ট এগুলো একটু হাইলাইট করে দিচ্ছি যাতে তোমরা একটু দুবার বা রিপিট করে এগুলো একটু পড়ে নাও, ঠিক আছে? তো দেখো ডেফিনেশনের মধ্যে কী কী দিয়েছি, ইকোলজি বাস্তুবিদ্যা, ইকোটোন যেন একটা ট্রানজিশনাল এরিয়া অর্থাৎ পরিবর্তনশীল এলাকা দুটো বাস্তুতন্ত্রের মধ্যকার, কমিউনিটি বা সম্প্রদায়, ইকোলজিক্যাল নিচ হ্যাবিটেট বাসস্থান, বায়োম, মেসোপজ ল্যান্ডফল, সিসমিক গ্যাপ, আইটিসিজেড, জিওস্ট্রপিক উইন্ড, বায়োস্ফিয়ার, ক্লাইম্যাক্স ভেজিটেশন, ট্রানকেটেড প্রোফাইল অর্থাৎ কর্তৃত পরিলেখ, প্রেরি সাভানা। প্রেরি সাভানার পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রেরি আর সাভানার মধ্যে কী পার্থক্য হতে পারে সেটা। আচ্ছা নেক্সট ক্যাপিলারি ওয়াটার বা ক্যাপিলারি প্রসেস, যে কৌশিক জল যেটা বলা হয়, যে জলটা গাছ উদ্ভিদ গ্রহণ করে, হাইগ্রোস্কোপিক ওয়াটার অর্থাৎ মৃত্তিকা কণার চারিদিকে যে জলটা লেগে থাকে সেটাকে হাইগ্রোস্কোপিক ওয়াটার বলা হয়, গ্র্যাভিটেশনাল ওয়াটার অর্থাৎ ক্যাপিলারি ওয়াটার ফিল হয় আমাদের হাইগ্রোস্কোপিক ওয়াটার ফিল হওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন মাটির ছিদ্র দিয়ে জল নিচের দিকে চলে আসে তখন সেই জলকে গ্র্যাভিটেশনাল ওয়াটার বা অভিকর্ষ জল বলা হয়। বায়োডাইভার্সিটি হটস্পট, ইকোক্লাইন, সোলাম, রেগোলিথ, সিসমিক শ্যাডোজোন, রিভার্স ফল্ট, রকফল, গ্রেডেশন, অ্যান্থ্রোপোজেনিক ওয়েদারিং, মাস মুভমেন্ট অর্থাৎ আমাদের মাস মুভমেন্ট অর্থাৎ পুঞ্জিত স্থানান্তর বা পুঞ্জিত ক্ষয়, হাইড্রোলিসিস, অ্যান্টিডিপ স্ট্রিম,
ডিসকন্টিনিউটি বলতে বিযুক্তি রেখা। তোমরা জানো অভ্যন্তরে কিন্তু অনেকগুলো ডিসকন্টিনিউটি আছে, কনরাড, মৌরভিসিক, উইচার্ড গুটেনবার্গ, লেহম্যান, রেপিট্টি। তো এগুলো একটু পড়ে রাখবে, ডিসকন্টিনিউটি কী আছে, কোথায় দেখা যায় সেটা। আচ্ছা, লিচিং, সয়েল ক্যাটেনা, পেডোক্যাল অ্যান্ড পেডালফার সয়েল, স্কেলিটাল সয়েল, কঙ্কালসার মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়। সয়েল এরেশন, মৃত্তিকার বাতায়ন, মাটির মধ্যে বায়ু চলাচলকে সয়েল এরেশন বলা হয়। ম্যাচিওর অ্যান্ড ইমম্যাচিওর সয়েল, পরিণত অপরিণত মাটি। ইউস্ট্যাটিক মুভমেন্ট, ক্লাইম্যাক্স ভেজিটেশন, বায়োম্যাগনিফিকেন্স অর্থাৎ জৈব বিবর্ধন, অর্থাৎ যে প্রক্রিয়ায় বাস্তুতন্ত্রের কোনো জীবের মধ্যে বিষক্রিয়ার মাত্রা বৃদ্ধি হয় সেটাকে বায়োম্যাগনিফিকেন্স বলা হয়। এজ এফেক্ট। আচ্ছা, চলে যাই 2 মার্কসের মধ্যে। কোশ্চেন নাম্বার 2, হয় হিমালয়া ইজ মোর প্রোন টু আর্থকোয়েক, অর্থাৎ হিমালয়ে কেন বেশি আর্থকোয়েক সৃষ্টি হয়, সেটা 2 মার্কসের জন্য প্রিপেয়ার করবে। কোশ্চেন নাম্বার 3 চলে যায়, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স অফ ওজোন লেয়ার অ্যান্ড আয়োনোস্ফিয়ার ইন অ্যাটমসফিয়ার, অর্থাৎ ওজোন স্তর এবং আয়ন স্তরের আমাদের গুরুত্ব আলোচনা করতে হবে। নেক্সট চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 4। দেখো বন্ধুরা আছে, হোয়াই ডাজ পাইলট প্রেফার টু ফ্লাই থ্রু স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ যারা পাইলট অর্থাৎ আমাদের যারা এরোপ্লেন আমাদের চালান, তারা এরোপ্লেনগুলোকে কেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চালান সেটা একটু লিখতে হবে। তোমরা জানো স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু শান্ত মণ্ডল বলা হয়, কোনো অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স কিন্তু ওখানে হয় না, সেজন্যই বেসিক্যালি ওই স্তরটাকে করা হয় মেঘ, তেমন পিএসসি ছাড়া কোনো ক্লাউড সৃষ্টি হয় না সেই জন্য। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ আই অফ দ্য সাইক্লোন, চক্ষু কি। নেক্সট, ডিসক্রাইব, কোশ্চেন নাম্বার 6, ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন থার্মাল গ্রেডিয়েন্ট অ্যান্ড উইন্ড মুভমেন্ট, অর্থাৎ তাপীয় চাপঢাল এবং বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক। নেক্সট, হোয়াই ইজ ট্রপিক্যাল রেনফরেস্ট বায়োম রিচ ইন বায়োডাইভার্সিটি, অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টিরণ্যে কেন বেশি জীববৈচিত্র্য সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 8, হাউ বার্ডস ফুড ডেল্টা ইজ ফর্ম, পাখির পায়ের মতো ডেল্টা বা বদ্বীপ কেন সৃষ্টি হয়, আমাদের কৃষ্ণা নদীতে দেখা যায় বা মিসৌরি নদীতে দেখা যায়, সেটা কীভাবে সৃষ্টি হয় সেটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 9, ব্রিফলি ডেসক্রাইব দ্য এরোশনাল প্রসেস অফ রিভার, নদীর ক্ষয়কারী প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ শিফটিং অফ প্রেশার বেল্ট, অর্থাৎ বায়ুচাপের পরিবর্তন কি, বা আমাদের যে বিভিন্ন যে আমাদের সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণের সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুচাপগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায়, তাই এরিয়াল যে এক্সটেনশনটা আছে, জিওগ্রাফিক্যাল এক্সটেনশন, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়, তো সেটা নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট, রাইট দ্য ইম্পর্টেন্স অফ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের গুরুত্ব আলোচনা করা বা লেখা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, রাইট দ্য রোল অফ ডিকম্পোজার ইন ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রে বিয়োজক কি বা বিয়োজকের কী কী ভূমিকা আছে বাস্তুতন্ত্রে। তোমরা জানো বিয়োজক কিন্তু একটা মাইক্রো কনজিউমার, তো সেই মাইক্রো কনজিউমারের রোলটা কি সেটা একটু লিখতে হবে। লাস্ট চলে যায় কোশ্চেন নাম্বার 13, এখানেও কিন্তু কিছু ডেফিনেশন আছে, দেখো বন্ধুরা। তো সেখানে ইকোলজি, অ্যাস্থনোস্ফিয়ার, ডিউরিক্রাস্ট যেটা ল্যাটেরাইট মাটিতে সৃষ্টি হয়, বায়োজিওকেমিক্যাল সাইকেল বা বায়োজিওকেমিক্যাল ওয়েদারিং, সুপার ইম্পোজ স্ট্রিম, 6th পাওয়ার ল অপশনের, রিভার বেসিন, রিভার ক্যাচমেন্ট, রিভার ভ্যালি, ডায়াস্টোফিজম, অ্যান্টিসিডেন্ট স্ট্রিম, কনসিকুয়েন্ট স্ট্রিম, অবসিকুয়েন্ট স্ট্রিম, সাবসিকুয়েন্ট স্ট্রিম, প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, কোরিওলিস ফোর্স, ফ্রেলস ল, হর্স ল্যাটিটিউড, আইসোস্ট্যাটিক মুভমেন্ট, পপুলেশন, স্পিসিস, বায়োডাইভার্সিটি, বাইস ব্যালট ল অ্যান্ড ওয়াটার ডিভাইড। তো বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো বলা হলো, এগুলো তোমরা একটু জাস্ট ভালো করে দেখে যাবে, এর বাইরে কিন্তু কিছুই থাকবে না আশা করি। এর মধ্যে থেকে কিন্তু যাবতীয় 10.5.2 বা 15.5.2 যে কোনো ফরম্যাটের কোশ্চেন যেটাই হয় না হোক না কেন, তোমাদেরকে কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা একটা গাইডলাইন হিসেবে দেখতে পারো, এই সাজেশনগুলো তোমরা করতে পারো। এই সাজেশনগুলো করলে কিন্তু আশা করি তোমরা কিন্তু লাভবান হবে এবং তোমরা কিন্তু ঠিকঠাকভাবে এক্সামটাও ভালো হবে। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো ভালো করে যাও তোমরা, আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। আমারও প্রেয়ার রইল তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। তোমরা ফার্স্ট ব্যাচ নিট সিলেবাসের, তো আমার তরফ থেকে একটা শুভেচ্ছা রইল, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক।